আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরা আমার। মৃত্যুর আগের দিন পর্যন্ত এই সংগ্রাম করে গেছে স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরপর কারো মুখে, কোনো নেতার মুখে এই ধরনের প্রতিবাদী কণ্ঠ শুনতে শোনা যায়নি। এই প্রথম আমরা আরেকজনের কণ্ঠে শুনলাম। তবু ভারতের মাটিতে পশ্চিমবঙ্গ আমার, আসাম আমার, ত্রিপুরা আমার, এই ফেসবুক লাইভে এই কথা বলে ফেরার পথে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির শিকার হয়েছেন। আমরা হয়তো আপনারা জানতে চাচ্ছেন সেই প্রতিবাদী সাহসী যুবককে, তার সঙ্গে কথা বলতে দেখতে চাচ্ছেন। আমরা তার সঙ্গে কথা বলার জন্য আমরা তার কাছে ছুটে এসেছি, তার সঙ্গে আমরা কথা বলবো। আপনি ভারতে গেলেন, ভারতের বিরুদ্ধে কথা বললেন, ভারতে দাবি করলেন আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরা আমার। এই সাহস কিভাবে পেলেন? কেন এই কথাটা বললেন? দেখুন, প্রথমে আসসালামু আলাইকুম। আমি আসলে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার যে দাবি বা আমার যে চাওয়া পাওয়া, যদি ওইভাবে বলতে যান তাহলে মনে করেন আমার বাবার যে সম্পত্তি, আমার বাবার যতটুকু সম্পত্তি, এটার মালিককে আমি। তো আমি আমার বাবার সম্পত্তি যদি আমি ভাগ চাই, তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা তিনটা অংশের মধ্যে বাংলাটা তো আমার, নবাবের স্টেট অনুযায়ী তো বাংলাটা আমার। তো আমার বাংলা যেটা, আমি আসলেই 1947 যখন দেশ ভাগ হয়, 1947 দেশ ভাগ হওয়ার সময় এইভাবে আলোচনাটা হয় যে আসলে বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা, আলাদা। তো ধর্মের ভিত্তিতে যত বাংলাদেশকে পাকিস্তানের সাথে অ্যাড করে দেওয়া হইলো, তখন অ্যাড করে দেওয়ার পরে আমাদেরকে ওইখানে আরো 24 বছর আমাদেরকে পাকিস্তানের আওতায় থাকতে হইলো। তো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে বয়ানটা ছিল যে বাংলা আমার, তো আমার বাংলার যে রূপরেখাটা, আসলে পূর্বের যে মানচিত্রটা যদি আপনি দেখেন, যে পূর্বের যে মানচিত্র, তাতে দেখা গেল যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, এই জায়গাগুলো তো আমার। তো এখন দেখা গেল যে আমার জায়গার যে অবস্থানটা, এই অবস্থানটাকে আসলে বারবার আমাকে পোড়ায়, এই জায়গাগুলো তো আমার। তো কেন আমি আমার জায়গাগুলো আরেকজনের কাছে দিয়ে রাখবো? তো এইখানে আসলেই ওই 7 সিস্টার্স নিয়ে যে আলোচনা, এগুলি নিয়ে আসলে বিষয় হলো কোনটা, যে আমি ফেসবুকে একটা মন্তব্য করছি কোনটা, যে আসলে পাকিস্তান থেকে যখন বাংলাদেশকে আলাদা করা হইলো, এতে ভারত আমাদেরকে সহযোগিতা করছে। তো আমি দ্বিতীয়বার চেষ্টা করছি যে যেহেতু ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করছে, আমরা তো তাদের কাছে ঋণ, এটা তো আমার বাপদাদার ঋণ, তো আসলে এই ঋণটা তো আমাদেরকে পরিশোধ করা উচিত। এই ঋণটা পরিশোধ করতে চাওয়ার কারণে আমি বলছি যে তাহলে এখন যেহেতু মণিপুর আলাদা হতে যাচ্ছে, তাহলে আমাদেরও সহযোগিতা করা দরকার। এই জন্য আমরা কি করছি, যে মণিপুরকে একটু সহযোগিতা করব, এইটা বলছি আমি ফেসবুকে। তো বলার পরে আমি এটা নিয়ে লাইভ করছি যে আসলে বাংলাটা আমার, যে বাংলা আমার বাংলা। আপনার মূলত দাবি ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ এটা আমার, এটা আমার বাংলা আমাকে ফেরত দেন, আমার বাংলা আমার, যেটা বাংলা, আমি আমার বাংলা ফেরত চাই। সেটা ভারতের মাটিতে কিভাবে বললেন? ভারতের মাটিতে সাহস হলো কিভাবে? কেন সাহস হবে না? আমি তো বীর বাঙালির সন্তান। তো আমি এই দেশের মানুষ, তো আমরা তো অত অস্ত্র গোলাবার তো আমাদের ছিল না, আমরা তো লাঠি দিয়ে দেশ স্বাধীন করছি। তো তার আমার কলিজা তো ওইরকমই হবে। আচ্ছা, এই যে হওয়ার পর আপনি যে হয়রানি শিকার হলেন, এই হয়রানি শিকারটা একটু বলবেন? ওরা বলতেছে যে ওরা বৈষম্য বিরোধী, ওরা। তো আসলে এই বিষয় হলো কোনটা, যে আপনি যতক্ষণ পর্যন্ত ওদের সাথে না মিশবেন, ওদের কাছে না যাবেন, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যারা আসলে ওরা কতটুকু। ভারতের কথা বলছি। জি, ভারতের কথা বলতেছি। আসলে ভারত প্রথমে দাবি করতেছে যে ওরা বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু বা ভালো বন্ধু। তো আসলে এরকম পরিস্থিতি গিয়ে দেখেন, যখন দেশটা ক্রস করতে যাবেন, আপনাকে একদম উলঙ্গ করে আপনাকে দেখে নিবে যে আসলে আপনি কেন যাচ্ছেন ওখানে, গেল 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যখন আসবেন তখনও কিন্তু বিভিন্ন হেনস্থার শিকার, কোথায় গেছেন, কেন গেছেন। এই ঘটনা আপনাকে কিভাবে হয়রানি করা? আমি ফেসবুকে যখন লাইভ করার পরে আমি চাংড়াবান্ধা বর্ডারে বাজার করার উদ্দেশ্যে ঢুকছি, যেহেতু ইন্ডিয়া গেছি, কিছু বাজার তো আমাকে করা উচিত, বা যেহেতু আসবো। তো আমি চাংড়াবান্ধা বর্ডারে যখন ঢুকলাম, ঢোকার সাথে সাথে আমাকে দেখতেছি যে বিভিন্ন লোকজন, আমার মুখে মাস্ক পরা ছিল। তো মাস্ক পরা থাকার কারণে অনেকে হয়তো বা আমাকে চিনতে পারেনি। তো ওখানে বলতেছে যে বাংলাদেশে আলমগীর নামে একটা ছেলে আছে, ওকে বর্ডার ক্রস করার সময় হয়তো বা আটকাবে। তো যখন আমি এই কথা শুনতে বললাম, বাংলাদেশে আলমগীর, তার মানে তো আমি আলমগীর। ফেসবুকে লাইভ করছে, আমি তো সেই আলমগীরই, আমি তো লাইভ করছি। তো যখন আমি ইমিগ্রেশনে আসলাম, ইমিগ্রেশন আসার আগে আমরা কিন্তু বরাবরই কাউন্টার হয়ে আসি। তো আমি গতকালকে কাউন্টার না হয়ে ডিরেক্ট আমি আমার পাসপোর্টের ফটোকপি করে ডিরেক্ট ইমিগ্রেশনে ঢুকে যাওয়ার পর দিয়ে ইমিগ্রেশনটা পাসপোর্টটা স্ক্যান হয়ে যায়। যখন পাসপোর্টটা আমার স্ক্যান হয়ে যাওয়ার কারণে কিন্তু ভারত ধরা খেয়ে গেল। কারণ যখন পাসপোর্ট স্ক্যান হয়ে গেছে, তার মানে কি আমি হাজির, আমি বৈধভাবেই পার হওয়ার জন্য আসছি।
তো যখন বৈধভাবে পার হওয়ার জন্য আমি ইয়েতে আসলাম, আপনার কাউন্টার ইমিগ্রেশনে যখন ঢুকলাম, ইমিগ্রেশন ঢোকার পরেই তখন আমার পাসপোর্টটা আপনার ইমিগ্রেশন পুলিশ নিয়ে নিল। নিয়ে আমার সাথে আরো দুজন মানে সহযাত্রী ছিল, তাদের বাড়িও পাটগ্রামেই। তো আর অন্যান্য আমরা মোট 8 জন গেছিলাম, জলঢাকা 4 জন, পাটগ্রাম থেকে হলো 4 জন। 4 জনের মধ্যে একজন সকালে পার হয়ে গেছে, বাকি 3 জন আমরা ছিলাম। 3 জনের মধ্যে আমাদের 3 জনকে আটকানো হয়েছে। যখন আমাদের 3 জনকে আটকানো হইলো, আটকানোর পর দিয়ে ওদের 2 জনকে ছেড়ে দিল, আমাকে আটকায় রাখলো। আটকায় রাখার পর দিয়ে আমাকে ইমিগ্রেশন থেকে বহুত জিজ্ঞাসাবাদ করলো, আমার ব্যাগগুলো তছনছ করে খোঁজা শুরু করলো। খোঁজার পরে যখন পাইলো না, তখন আমাকে বডি চেক আপ শুরু করলো। যখন বডিতে কিছু পাইলো না, তখন তারা ইমিগ্রেশনের ভিতরে একটা আপনার গোপন রুম, যেটা আয়না ঘরে নিয়ে, আয়না ঘরেই বলতে পারেন আর কি, আয়না ঘরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর দিয়ে আমার পরনে শুধু জাঙ্গিয়াটা বাদে বাকি সবগুলোই তারা খুললো। খোলার পরে আমার পুরো বডি চেক আপ করা শুরু করলো, যে আমার বডিতে কোথাও ডিভাইস আছে কিনা। এবং আমাকে এটাও বলতেছে যে জামাত শিবির করো, শিবিরের নেতা। হ্যাঁ, আমার ফেসবুকে যারা আমার হোয়াটসঅ্যাপে যে দাড়িওয়ালা লোকগুলো ছিল, সবাইকে জামায়াত বলে আখ্যায়িত করতেছে। এই জামায়াতের নেতাদের ছত্রছায়ায় আমি আসছি মানে ভারতের ক্ষতি করার জন্য। আমি মণিপুরে গেছি, মণিপুরে গিয়ে আমি অস্ত্রগুলো আবার দিয়ে আসছি। এইভাবে করে তারা আমাকে মানে প্রচন্ড পরিমাণ হয়রানি। কতক্ষণ এটা? আমাকে দুপুর 2টায় ওখানে আমি ইমিগ্রেশন ঢুকছি, আর আমাকে ওখান থেকে রাতের 8টার সময় ছাড়ছে। এই দীর্ঘক্ষণ মানে দীর্ঘক্ষণ শুধু জিজ্ঞাসাবাদই চলছে। ওদের মানে 10 মিনিট পর পর লোক চেঞ্জ হচ্ছে, এবং এত খারাপ আচরণ করতেছে যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এবং ভয় পাননি তখন? না, আমি ভয় পাবো কেন? আমি তো বীর যোদ্ধার সন্তান না। আমার মানে আমি বাঙালি। আমার 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 শরীরে তো বাঙালির রক্ত, আমার শরীরে বাঙালির রক্ত না। এই দেশকে তো আমরাই স্বাধীন করছি, আমার পরিবারটাই স্বাধীন করছে। তো এইভাবে করে যখন তারা জিজ্ঞাসাবাদের পরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, ফিনিশিং এ তারা মানে যখন আর পারতেছে, আটকের কৌশল করতে মানে আমার মুখ দিয়ে একটা ভুলভাল কথা বের করার চেষ্টা করতেছে। তো যখন তো মানসিক নির্যাতন একদম একদম প্রচুর পরিমাণে, আমি মানে আমার ওয়াইফ না হলেও 100 বারের উপরে ফোন করছে, আমার ওয়াইফের ফোনটা রিসিভ করতে দেয়নি, বারবার ফোনটা কেটে দিচ্ছে। আমি তাদেরকে বলছি যে আপনারা রিসিভ করে বলেন যে ও ভালো আছে, তাহলে আর টেনশন করবেন না, অন্তপক্ষে আপনার এই কথাটুকু বলেন, ঠিক আছে। আমাকে আপনার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেন? কোনো রকম কাউকে যোগাযোগ করতে দিচ্ছে না। আমার ওয়াইফের নাম তো আমার মানে দেওয়া আছে, আমার মিসেসের নাম দিয়ে দেওয়া আছে পিছনে, যেহেতু মানে সবাই সবার ওয়াইফের একটা করে কমন নাম দেয়, তো আমি আমার ওয়াইফের নামটা একটা কমন নাম দিয়ে রাখছি যে ভাই এটা এই নামে আছে, একটু ফোনটা একটু রিসিভ করেন। তো তারা আমাকে এত অকথ্য ভাষায় গালাগালি করতেছে যে যেটা বলার মতো না। শেষ ফিনিশিং একটা কথা খুব বেশি খারাপ লেগে গেছে, যার জন্য আমি পরবর্তী অ্যাকশনে গেছি। সেটা হলো কোনটা, যে আমাকে বলতেছে যদি আমরা প্রসাব করে দিই তাহলে তো দেশ ভেসে যাবে। আমরা যদি প্রসাব করে দিই তাহলে বললো ওখানকার পুলিশরা বলতেছে যদি আমরা প্রসাব করে দিই তাহলে তো দেশ ভেসে যাবে, তুই ওখান থেকে কিভাবে এত বড় কলিজাটা রাখলি তুই? তো আমি বললাম যে তাহলে এক কাজ করেন, আপনার যদি এতটাই ইয়ে থাকে, তাহলে আমি তো পাসপোর্টে আসছি, তো আপনি আমার যদি সম্ভব হয় আপনার দ্বারা, তাহলে আপনি আমাকে শুট করে এখানে মেরে ফেলেন। তো এইভাবে মানসিক চর্চা করিয়েন না। আসলে বিষয় হলো কোনটা, যে মানে না হলে মানে আমি পারতেছি না। দুপুর 2টায় তারা দাঁড় করাইছে, কোথাও বসতেও দিচ্ছে না। ইভেন্ট আমি ডায়াবেটিক্সের রুগী, আমার ডায়াবেটিক্স আছে, আমার ডায়াবেটিক্স কিন্তু ন্যূনতম 17-18 থাকেই। তো আমি তাদের কাছে বলছিলাম যে আমাকে একটু পানি দেন, তারা পানি দিতে যাচ্ছে না। এখন তারা মানে এটা বারবার বলতেছে এ জামাতের লোক, জামায়াত ইসলামীর লোক, এ শিবির করে। এটা তারা মানে যদিও সর্বশেষ যখন তারা এইভাবে মানে হেনস্থা করে, আমার কথা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম ছিল জন্য তারা আমার সাথে আর পারতেছিল না। তো না পারার পরে তারা আমার কাছে ওখানে মানে মুসলেকা চাচ্ছিল, আমি মুসলেকাটা দিইনি। আমি কেন মুসলেকা দিব? তো বলতেছে যে তোমার ভিসা বাতিল হবে। ভিসা বাতিল হয় তো ভালো কথা, আপনার ভিসা লিখে দেন না ভারত। হ্যাঁ, ভারত আসতে হবে এরকমটা না। আমি তো শুধু ভারত না, আমি তো অন্যান্য কান্ট্রিগুলো তো গিয়ে আসছি। ভারতের মতো নির্যাতন কোনো কান্ট্রিতেই হয়নি, কোনো কান্ট্রিতে না। আমি অন্যান্য যে কান্ট্রিগুলোতে গেছি, কোনো কান্ট্রিতেই আমাকে সবাই মানে যেহেতু ফরেনারদের জন্য আলাদা স্পেশাল সবকিছু। পুলিশ আপনাকে কি করলো? সর্বশেষ পুলিশ আমাকে যেটা বললো যে আসলেই দেখো মানে একজন বাঙালি পুলিশ ছিল, ওনার পূর্বপুরুষ ছিল বাংলাদেশি। তো উনি আমাকে যখন ওনাকে আর আমাকে এক রুমে বসে রাখলো, উনি আমাকে সিস্টেমে কথাটা বললো যে দেখ ভাই, আসলেই মানে তোদের দেশে যে বর্তমান যে মানে সিচুয়েশন, সেই সিচুয়েশনের বিরোধী আমরা। যদি তোদের দেশে সাবেক সরকার থাকতো তাহলে এই ঝামেলাগুলো হইতো না। সাবেক সরকার যে ছিলেন উনি যদি থাকতেন তাহলে এই ঝামেলাগুলো হইতো না। এটা ওই বাঙালি পুলিশ আমাকে বললো যে এটা মানে উনি আমাকে
আন্ডারগ্রাউন্ডে বসে বললো। হ্যাঁ, তখন এটা বললো, বলার পরে আমাকে রাতের 8টার সময় আপনার বিএসএফ এর হাতে তুলে দিল। বিএসএফ এর হাতে তুলে দেওয়ার পর এই বিএসএফ এসে আবার মানসিক টর্চার শুরু করলো। আমি মানে পুলিশের নির্যাতন সরকার এখন বিএসএফ এর বিএসএফ এর নির্যাতন, এমন অবস্থা যে আমি বিএসএফ এর, যে আমাদের বাংলাদেশ থেকে যে ইমিগ্রেশন ক্রস করে যখন আপনি ঢুকবেন, ভারতের মাটিতে পা রাখবেন, ওইখানে কিন্তু তাদের ছোট্ট একটা ঘর আছে। ওই ঘরের সামনে মশা, মানে ওই আশেপাশে তো সব জঙ্গল, এই যে মশার কামড়ে বারবার, মানে আমি একটু ফ্যানের নিচে দাঁড়াইতে যাচ্ছি, তারা দাঁড়াইতে দিবে না। আমি একটু ওইখানেই হাঁটা চলা করতে হচ্ছি, তাও হয় না, মানে এক জায়গায় স্টিল দাঁড়ায় থাকতে হবে। তো আমি তো এখানে ভিসা করে গেছি, আমি তো এই দেশের সরকার ওই দেশের সরকার দুজনকে জানান দিয়ে গেছি, তাহলে আমার প্রতি এই নির্যাতন কেন? আর আমি তো তাদের দেশে তো ভিক্ষা করতে যাইনি, আমি টাকা খরচ করার উদ্দেশ্যে গেছি। এবং ভারতীয়রা এরকমটাও বলে যে আমরা নাকি চিকিৎসা সেবা আমাদের খুবই দুর্বল, যার জন্য তাদের কাছে চিকিৎসার জন্য যাইতে হয়, আমাদের দেশে কিছু নাই, আমরা ওই দেশে থেকেই করতে যাই। বা এর আগে যে বন্যার বিষয়টা আপনারা শুনছেন, যে আমাদেরকে যেন কোনো ত্রাণ দেওয়া না হয়। আসলে একদিনে যদি আসুন্নাহ ফাউন্ডেশনে 20 কোটি টাকা ঢুকতে পারে, একদিনে, একটা শুক্রবার দিন শুধুমাত্র ডোনেশন দেওয়া হয়েছে 20 কোটি টাকা, তার মানে বাঙালিরা কোন জাতি, এটা বুঝতে হবে। তো মানে শেষ করে আসবে, আপনাকে ফেরত দিল কি? ফেরতের যখন বিষয়টা আসলো, তখন আমাকে রাতের 8টায় যখন বিএসএফ হাতে দিল, বিএসএফ তখন থেকে আমাকে টর্চারের উপরেই রাখছে। এরা মানে বিভিন্ন, আমি যে প্রোডাক্টগুলো কিনছি প্রত্যেকটা প্রোডাক্ট এর মতো নিয়ে যাচ্ছে, ওর মতো নিয়ে যাচ্ছে, লুটতরাজ। আমার ব্যাগ ছিল টোটাল 6টা ব্যাগ ছিল আমার হাতে। এই ব্যাগগুলো যখন আমাকে মানে ইয়ের মধ্যে নিয়ে আসলো, অর্থাৎ বাংলাদেশের আপনার ভারতের শেষ যে ইয়েটা আর কি, বাংলাদেশ ক্রস করার জন্য ঢুকবে যেই এটা ইমিগ্রেশনটা, যেটা চেক হয়, এই ইমিগ্রেশনটা, এটা হলো বিএসএফ চেকিং। যেটা এই বিএসএফ চেকিংয়ে যখন আসলাম, তখন আমার কাছে জিরা ছিল, তারপর হলো আপনার বিস্কিট ছিল, সাবান ছিল, শ্যাম্পু ছিল, এই জিনিসগুলো তারা সব নিয়ে গেছে। ইভেন্ট আমার 27টা 3 পিস তারা রেখে দিচ্ছে, 27টা 3 পিস তারা রেখে দিচ্ছে টোটালি। হ্যাঁ, বাংলাদেশের শুধুমাত্র আমি বাংলাদেশের পুলিশকে বাংলাদেশের এনএসআই এর হাতে আর আপনার বিজিবির হাতে তুলে দিল। বিজিবিরা মানে সবগুলো চেক ইন করে যখন আমাকে জিজ্ঞেস করলো যে আসলে এটা কেন, তো প্রশ্ন তো স্বাভাবিক হবেই, যেহেতু আমার জন্য মনে করেন রাতের 1টা পর্যন্ত তারা এই পরিশ্রমটা করছে। তখন যখন জিজ্ঞেস করার পর দিয়ে তারা সবাই মিলেই আমাকে ধন্যবাদ জ্ঞাপন করছে। এবং আমি আবেগ আপ্লুত এই জায়গাটায়, যে বাংলাদেশের পুলিশ, বিজিবি, এনএসআই, তারপরে হলো কাস্টমস, সবাই মিলে আমাকে সহযোগিতা করছে এবং আমাকে রিসিভ করার জন্য রাতের 1টার সময় ওইখানে প্রায় বাংলাদেশ থেকে বাংলাদেশের বিজিবি, পুলিশ, এরা সর্বোচ্চ সহযোগিতা। রাতের 1টা পর্যন্ত তো মানে কোনো অফিস হয় না, সরকারি অফিস তো হয় না, রাতের 1টা পর্যন্ত সমস্ত সরকারি দপ্তর ছেড়ে দিল। কটায়? রাতের 1টায়। মানে দুপুর 12টায় আটক, 1টায় ছেড়ে দিল। দুপুর 2টায় আটক, আর রাতের 1টায় আমি বাংলাদেশে ঢুকি। তখন আমি নিজেও আবেগ আপ্লুত যে বাংলাদেশের প্রশাসন, সমস্ত প্রশাসন বলতে পারেন আপনি, এনএসআই ছিল, বিজিবি ছিল, আপনার কাস্টমস ছিল, পুলিশ ছিল এবং উৎসুক জনতা ছিল। বলতে পারেন যে ওখানে আমি আনুমানিক বলতেছি, এটা মানে আমি আঙ্গুলের মাথায় যেহেতু গণিনি, আনুমানিক মানে 150 থেকে 200 লোক, মানে সমস্ত প্রশাসন সহ পাবলিক। শেষ দিকে আসছি, আপনাকে জানতে চাচ্ছি এই ভারত বিরোধী মন্তব্য, ভারত নিয়ে আপনার, বা আমি ভারত বিরোধী মন্তব্য করতে পারবো, ভারত নিয়ে আপনার মতামত কি, ভারত নিয়ে আপনার ধারণা কি, যদি এক কথায় বলতেন? ভারত নিয়ে মানে আমি বলবো, বাংলাদেশের ভারত কি আমাদের সত্যি বন্ধু? কোনো দিনই তারা আমাদের বন্ধু ছিল না। আমাদের কাছে যখন তারা 71-এ আমাদের দেশ স্বাধীন করছে, 71-এ দেশ স্বাধীন করার নামে তারা আমাদের দেশে লুটতরাজ চালাইছে। ভারতের কোথায় কে শহীদ হয়েছে এটা আমাকে বলেন। আপনারা তো সাংবাদিক, জাতির বিবেক, আপনাদের কাছে একটা বিষয় এড়াই যাচ্ছে, আপনার কি পাসপোর্ট বাতিল হয়েছে? না, আমার পাসপোর্ট ভিসা দুটোটাই ঠিক আছে এবং আমার এটা আসলে ভুল ইনফরমেশন, মানে কে বা কাহার আর কি এটা ছড়াইছে আমি জানি না। আমার পাসপোর্ট ভিসা সবই কমপ্লিট আছে এবং আমার এখানে কোনো ধরনের কোনো তারা সিল বলেন বা টোকেন বলেন কিছুই দিয়ে রাখে নেই এবং আমার পাসপোর্ট একদম ফ্রেশ ভাবে আসছে। এবং আপনি তো এই হয়রানির অবশ্যই প্রতিবাদ। আমি প্রতিবাদ বলতে আমি বাংলাদেশের বর্তমান যে সরকার আছে, আমি তার কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো যে আপনি যদি সম্ভব হয়, মাহাথির মোহাম্মদকে খেয়াল করেন, আমার থেকে ঠিক 8 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হয়েছে। তো মালয়েশিয়া স্বাধীন হওয়ার পরে কিন্তু আজকে মালয়েশিয়া পৃথিবীর বুকে একটা নাম। তো আমার বাংলাদেশকে চেনানোর জন্য আমি বলবো যে চিকিৎসা সেবার কারণে যেহেতু আমাদের এখানে যাইতে হয়, তো আমি সর্বোচ্চ মানে সম্মান রেখেই আমি বলতে চাই বাংলাদেশ সরকারকে যে আমাদের এই চিকিৎসা সেবাটাকে একটু যদি উন্নত করা যায় এবং মেডিকেল
সিস্টেম যেটা আছে, সরকারি মেডিকেল যেটা আছে, সরকারি মেডিকেল থেকে যদি আমাদেরকে প্রাইভেট মেডিকেলে যাইতে না হয়, চিকিৎসা সেবা উন্নয়নের কথা। হ্যাঁ, উন্নয়নের কথা বলছি, যদি আমরা একেবারে শেষ দিক। আমি যদি মানে যদি চিকিৎসা সেবাটা আমাদের উন্নয়ন হয়, তাহলে আমি এটা হলপ করে বলতে পারি, আমি বেঁচে থাকি আর না থাকি, ভারতের মাটিতে কেউ আমরা যাব না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বললাম আলমগীর শেখের সঙ্গে। তার বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম যে পৌর এলাকা আছে, পৌর এলাকার জুম্মাপাড়া এলাকায়। আপনাদেরকে যদি ঘটনার বিবরণ শেষে আরেকটু বলি যে এই আলমগীর শেখ ভারতে ঘুরতে গিয়ে তাজমহলে